আচ্ছা দেখো, এখন হচ্ছে বিভিন্ন প্রকার ডিম্বকের মধ্যে দেখো ঊর্ধ্বমুখী ডিম্বক ছবিতে দেখতে পাচ্ছ। এই রন্ধ্রটা যদি উপরের দিকে থাকে, এই রন্ধ্র যদি উপরের দিকে থাকে তাহলে কি ঊর্ধ্বমুখী ডিম্বক হবে, উপরের দিকে আসছে। তাহলে এটা মনে রাখতে হবে কি জানো, উদাহরণগুলো। হ্যাঁ, উদাহরণগুলো মনে রাখতে হবে যে যেমন বিষকাটালি, পানিমরিচ, গোলমরিচ, পান। আবার অধোমুখী মানে কি নিচের দিকে, যেটা এটা আঁকলাম। তো এখন এটা মনে রাখার একটা ছন্দ আমি বানিয়েছি মেডিকেল অ্যাডমিশনটা করানোর সময় ওদেরকে এটা দিই। সেটা হলো দেখো, বিষ পানে উঠে গেল, আমি লিখে রাখছি। বিষ পানে উঠে গেল অধম ছেলে রেশা। বিষ পানে উঠে গেল, উঠে পরকালে গেল অধম ছেলে, অধম ছেলে সেদিন লেখা নেই নাকি ছেলে, অধম ছেলে ঋষি। কই থেকে পাইছিস? অধম ছেলে ঋষি। দেখো এটাতে কি কি মিলছে, দেখো দেখো কি কি মিলছে। পপের পার্শ্বটা ক্ষুদ্র। এটা দেখো বিষ পানে কেন ঊর্ধ্বমুখী, আমরা তো জানি ঊর্ধ্বে মানে ঊর্ধ্বমুখী ডিম্বক, ঊর্ধ্বে মানে ঊর্ধ্বমুখী ডিম্বকের, এটা ঊর্ধ্বে মানে কি ঊর্ধ্বমুখী ডিম্বকের। তাহলে ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণের মধ্যে আছে দেখো বিষ কাটালি, তাহলে বিষ বিষ হলো, বিষ হলো, তাই না? এখন এই বিষ কাটালির আরেকটা ভিন্ন নাম হলো পানমরিচ, তাহলে দুইটাই হয়ে গেল, বিষ কাটালি হলো, পানমরিচ হলো। তারপরে দেখো যে গেল গোলমরিচ, এই যে গেলতে গ আছে না, এটা কি গোলমরিচ হলো। তারপরে হলো অধম ছেলে, অধম রাইতে এরকম করবে, অধম, অধম কোনটা, ওই যে অধমুখী, অধম কোনটা, অধমুখী, অধম হলো অধমমুখী, অধমুখী যেটা সেটা। হ্যাঁ, তাহলে অধম হলো অধমুখীর ক্ষেত্রে। তো ছেলে কেন, ছ থেকে ছোলা, ছতে ছোলা, ঋষি, তাহলে রেতে রেডি, শীতে সিন। মিলছে না সুন্দরভাবে? তাহলে এই ছন্দের মাধ্যমে আশা করি মনে রাখতে পারবো তোমরা। এরপরে দেখো, এরপরে দেখো পার্শ্বমুখী। পার্শ্বমুখীর উদাহরণ হলো খুদি পানা আর পপি, এটা মনে রাখতে পারো, পাশে খুদে পপি। পার্শ্বমুখী, পাশে, পাশে, পাশে খুদে, খুদে পপি, পাশে খুদে পপি, পাশে খুদে পপি। দেখো পার্শ্বমুখী তো, পাশে খুদে পপি কেন, এই যে খুদিপানা আছে না, খুদিপানা আর পপি, তাহলে পার্শ্বে খুদিপানা হলো। এবার দেখো যে বক্রমুখী মানে কি, দেখো তো ছবিটা দেখছো একটু বাঁকা ব্যাকে আছে, এটা মনে রাখতে পারো কালবশী, কালবশী, কাল, অনেকে আমরা বলি না যে আচ্ছা ঠিক আছে কালবশী, বলি না, কালবশী তো বলি অনেক সময়, তাই না? আচ্ছা কালকে বসি, তাহলে দেখো কালবশী মিলবে কিভাবে, দেখো যে হ্যাঁ কালকা সন্ধ্যা আর বসি, ওই যে দন্তেশ্ব আছে না, ওই দন্তেশ্বতে সরিষা, তাহলে কালবশী মনে রাখবে, কালবশী, দন্তেশ্বতে সরিষা, কালবশী, তাই না? ও আর এই যে বতে কি হয়, বতে বক্রমুখী, বতে তার মানে কি, বতে বক্রমুখী মানে বক্রমুখীর এটা। আর শীতে কি বললাম, সরিষা। মিলাতে পারছো? মিলছে? আচ্ছা, তো যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যদি এই ছন্দটা আমার 10-12 বছর আগেকার করা, 10-12 বছর আগের করা, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে আমার প্রাক্তন স্টুডেন্টরাও বলতে পারবে মনে হয়, আমার প্রাক্তন স্টুডেন্টরা 10-12 বছর আগের যারা প্রাক্তন স্টুডেন্ট, তাদেরকে ধরলে মনে হয় তাদের মনে থাকবে, কারণ এই ছন্দগুলো তাদের খুব ভালো লাগছিল। আসলে এই স্যার মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, উদাহরণ মনে রাখা ইম্পর্টেন্ট সবগুলা। তো এই দেখা যায় যে নতুন আবার এডিশন বই হলে আবার আমি এগুলো আবার ওটা তুলি, মানে এটা একটু ঝামেলা হয়, মানে পুরাতন বই থেকে আবার ওখানে তুলতে হয়, এটা একটু সময় নষ্ট হয়। আমার 10-12 বছর আগেকার এটা বানানো, হ্যাঁ, কিন্তু এটা সবারই পছন্দ হয়েছিল। তো দেখো মিলছে না সুন্দরভাবে? আচ্ছা, এবার আমরা চলে আসি বক্রমুখী শেষ, তাহলে এটা শেষ হয়ে গেল।
তাহলে এখানে কি করতে হবে, শুধু এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য উদাহরণটাই আসে, বর্ণনা আসে না, উদাহরণটাই আসে। তাহলে বোর্ড পরীক্ষাতেও তোমরা হচ্ছে যে খালি ইয়াটা করবা। এবার দেখো স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন, এইখান থেকে যে এটা আসলে মূলত বলছে যে স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্ত্রী রেণু, রেণু মানে স্পোর যেটা কার্যকরী রেণু যেটা, সেটাই হলো প্রথম কোষ। কার্যকরী রেণু যেটা স্পোর যেটা একই। হ্যাঁ, তাহলে এখন দেখো যে প্রথম যেটা হলো আর কি, এই যে মিয়োসিস বিভাজনের মাধ্যমে যেটা কার্যক্ষম স্ত্রী রেণু হলো না, ওইটার কথা বলছে আর কি। ওইটা তো প্রসেসিং হয়ে তারপরে ডিম্বাণু হলো। সরাসরি ঠিক স্ত্রী রেণু মানে ডিম্বাণু বলা যাবে না, মানে এটা ডিম্বাণু, এই স্ত্রী রেণু তো একটা হ্যাপ্লয়েড, তাই না? কিন্তু এ তো আবার পরে আরো অনেক রকম প্রসেস করে তারপরে হ্যাপ্লয়েড 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বা কোষ তৈরি করলো, তাই না? তারপরে হচ্ছে একটা ডিম্বাণু হলো। এখন এটাও আমরা জানবো কেন হলো এতগুলা থাকে। তার আগে এখানে কিছু এমসিকিউ আছে কিন্তু দেখো, যে মনস্পরিক, এটা খুব আসে পরীক্ষায়, যে গ্রন্থির গঠন 3 প্রকার হয়। একটা হলো মনস্পরিক। মনস্পরিক কখন হবে? মনস্পরিক হলো যে এই যে আমরা দেখলাম 4টা কোষ হয়েছিল, 4টা কোষ হয়েছিল মিয়োসিস বিভাজনের মাধ্যমে, তাই না? তার মধ্যে মাত্র একটা কোষই কিন্তু স্ত্রী রেণু গঠনে ভূমিকা রাখছে। তাহলে এটা হলো মনস্পরিক। মানে একটা স্পোর ভূমিকা রাখছে, তাই এটা মনস্পরিক হবে। বুঝতে পেরেছো? এখন যদি এরকম হয় তাহলে 4টা কোষ তৈরি হতে 1 2 3 4, এখন দেখা গেল 2টা নষ্ট হয়েছে, এখানে তো 3টা নষ্ট হয়ে যায়, তাই না? তো একটা থাকে। যদি এরকম হয় এইটা আর এটা নষ্ট হয়ে গেছে, 2টা আছে, তাহলে এটা বাইস্পরিক। তাহলে এটা বাইস্পরিক। বুঝতে পেরেছো? তবে যেটাই হোক 8টাই সাধারণত নিউক্লিয়াস হয়। যদি এটা মনস্পরিক হয় তাও বিভাজিত 8টা হবে, যদি 2টা থাকে তাও 8টা হবে। তবে টাইস্পরিক থাকে না, মানে 3টা এরকম হয় না। অর্থাৎ এরকম হবে না যে মনে করো 3টা মিলে, যেমন ধরো একটা মরে গেছে আর 3টা আছে, এটাকে 8টা নিউক্লিয়াস হওয়ানো যাবে না। তো 3টার থেকে 8টা করতে পারা যাবে? করা যাবে না। 6টা হবে, 12টা হবে, এরকম হয়ে যাবে। বুঝা গেল? সাধারণ নিয়ম হলো 8টাই হয়, এটাই হলো ম্যাক্সিমাম। ব্যতিক্রম আছে, তবে সেটা কম। 8টা নিউক্লিয়াস যুক্ত অবস্থা তৈরি হয়। ব্যতিক্রম যে আছে শেষের দিকে বলছি, আছে, হ্যাঁ ওটা আছে ব্যতিক্রম। আচ্ছা, এখন দেখো তাহলে এটা আমরা বুঝলাম বায়োস্পরিক অথবা টেট্রাস্পরিক হবে। অর্থাৎ এক্ষেত্রে 4টি স্ত্রী গ্রন্থুলি গঠনে অংশগ্রহণ করবে। মানে ধরো মরলই না, মনে করো মরেইনি, কেউই মরেনি, সবগুলাই গ্রন্থুলি গঠন করছে, এরকম আর সবগুলা। তাহলে এটা 8টা হয়ে গেল, ওই গ্রন্থুলি হয়ে গেল। মানে এখানে কেউ মরেনি। যদি 3টা মরে একটা থাকে তাহলে তো অনেকবার বিভাজন হবে, তাই না? কিন্তু যদি নাই মরে তাহলে বিভাজন তো একবার হবে। একবার হলে 8টা হয়ে গেল, বাস গ্রন্থুলি গঠন হয়ে গেল। আর যখন মরে যাচ্ছে তখন বারবার বিভাজিত হয়ে অনেকবার। তো এরকম একটা কোশ্চেন অন্য বইয়ে আছে, সেটা হলো এরকম যে সেটা হলো এরকম ছিল যে যদি স্ত্রী রেণু তোমার মনস্পরিক হয় তাহলে মাইটোসিস কতবার হবে? একটু লিখে নাও, এটা অন্য বইয়ে আছে। স্ত্রী রেণু যদি মনস্পরিক হয় তাহলে এর মাইটোসিস বিভাজন কয়বার হবে? 3বার হবে। তো এই কিন্তু হিসাব করে ফেলছো, তাই না? হ্যাঁ, যদি মনস্পরিক হয় মানে 3টা মরে গেছে, একটা আছে, তাহলে এটা নিউক্লিয়াস কিন্তু 3বার বিভাজন হবে। কিভাবে দেখো, যে এই হলো একবার, এই হলো একবার, তাই না? এখান থেকে একটু একবার না, এরপরে এবার এখান থেকে একটু 2বার হবে না, 2বার। তাহলে এখান থেকে একটু একবার, এখান থেকে একটু 2বার, তাই তো? এরপরে আর একবারই হবে, তারপরে কি আর হবে? তারপরে সাজানো গোছানোর ব্যাপার সবার, কিন্তু বিভাজন তো কমপ্লিট হয়ে গেল, তাই না? তাহলে কয়বার হলো? তাহলে পরীক্ষায় আসছিল এরকম, এটাও কিন্তু আসছে মেডিকেল এডুকেশন একবার, যে মনস্পরিক হলে এর নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়? মনস্পরিক হলে এর নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়? ছোট একটা চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট। এবং এখানে প্যাটার্ন কোশ্চেন আছে, দেখো যে এটা তো আবুল হোসেনে নাই, অন্য বইয়ে আছে কিন্তু। ওটা হিসাব করলে বোঝা যায়। হ্যাঁ, হিসাব করলে হঠাৎ করে তুমি আগে থেকে প্র্যাকটিস না করলে তোমার মাথা ঘুরে যাবে, যে কি বলতে চাচ্ছে তুমি সেটাই তো বুঝবা না, তাই কি না? এখন তুমি বুঝতে পারছো ব্যাপারটা আসলে কি, তাই না? তো
তুমি তো আগে যদি গণনা থাকে তাহলে তখন কি, আর ওর আগে গণনা থাকলে ফট করে বলবে যে 3 বার, আর নাহলে ওখানে গণনা করতে হবে কয়বার হয়, একটু রাফ করতে হবে এটা সেটা, ওদের আগে থেকে শিখে রাখতে হবে। তাহলে মনোস্ফেরিক হলে কয়বার হচ্ছে, 3 বার মাইটোসিস বিভাজন হচ্ছে। আর যদি সেটা বায়োস্ফেরিক হয় তাহলে 2 বার। বায়োস্ফেরিক হলে 2 বার কেন? কারণ দেখো বায়োস্ফেরিক মানে তো দুইটার ব্যবহার হচ্ছে, তাই না? তাহলে দুইটা ব্যবহার হলে এখান থেকে এখানে একবার বিভাজন হবে, এখান থেকে একবার, তাহলে 2 বার বিভাজন না। বায়োস্ফেরিক মানে দুইটা আছে, দুইটা আর কি স্ত্রীণু গ্রন্থলি গঠন করছে, তাহলে এটাই তো শুরু। এটা যদি শুরু হয়, তাহলে এখান থেকে এখানে একবার বিভাজন, আবার এখান থেকে এখানে একবার বিভাজন, 2 বার কিনা? বুঝতে পারছো তো? কঠিন লাগছে না তো? বুঝতে না পারলে কিন্তু বলবা। বুঝা যাচ্ছে তো? এই বলো মেহেদি, বুঝা যাচ্ছে? শরীর বুঝতে পারছো? বুঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন? বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলছি? আচ্ছা, এখন বলছে যদি চারটেই যদি, হ্যাঁ 4টা কোশ্চেন যদি কেউই মরে না, কেউ মরেনি, এখানে 4টা আছে না, 4টা যদি ব্রণ গঠন তাহলে কয়বার হবে? একবার হবে না, কারণ 4টা তো বিভাজিত হলে 8টাই হবে। তাহলে 8টা যেহেতু হয়, এটাই ম্যাক্সিমাম হয়, তাহলে এইটাও কিন্তু পরীক্ষায় আসছে একবার। হ্যাঁ, অন্য বই আছে, কোন বই আছে আমার মনে পড়ছে না, আছে আমি লিখে রাখছি আমার বই, বুঝছো? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো যে এবার আমরা একটু এবার দেখো এখানে একটা কথা আছে যে উদাহরণগুলো, মনোস্ফেরিকের উদাহরণ বায়োস্ফেরিক, অ্যালিয়াম সিপাতে বায়োস্ফেরিক হয়টা বলছে আর কি। আর মনোস্ফেরিক হলো 75 ভাগ উদ্ভিদে হয় কিন্তু, হ্যাঁ এটা একটু মনে রাখবে। এটা কোথায় যেন লেখা আছে 75 ভাগ আছে, ওই যে 8 নিউক্লিয়াস বিশিষ্ট পরে আছে শতকরা 75টি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু 75 ভাগ উদ্ভিদে মনোস্ফেরিক হয় মানে কি, 75 ভাগ উদ্ভিদে একটাই ব্যবহার হয়, মানে 4টার মধ্যে 3টা মরে যায়, তো যে একটা থাকে না ওটাই ব্যবহার হয়, ওটা দিয়েই গ্রন্থলি গঠন করে। এটা 75 ভাগ উদ্ভিদে এরকম হয়। বায়োস্ফেরিক আর টেট্রাস্ফেরিক বাদ বাকি 25% হয়, তাই তো? আবার সামান্য কিছু পার্সেন্টেজ আছে উদ্ভিদে যাদের আবার একটু ভিন্ন, যেমন দেখো এখানে তাহলে মনোস্ফেরিকটা তো করবা, বায়োস্ফেরিক করবা, তারপরে হলো এখানে আছে অ্যালিয়াম টাইপ, এই যে বায়োস্ফেরিকের ক্ষেত্রে, তারপর আছে টেট্রাস্ফেরিকের 4টি গ্রন্থ। আচ্ছা, টেট্রাস্ফেরিক 7 প্রকার হয়, টেট্রাস্ফেরিক 7 প্রকার হয়, প্রধান প্রকার। এটা মেডিকেল অ্যাডমিশনে 2 সালে আসছিল, এই যে পেপারোমিয়া টাইপ, যা 16 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। এটা 8 না হয়ে গিয়ে 16 হয়ে গেল। আবার দেখো ফ্রিটি লাইরিয়া টাইপ, এটা 8 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। শতকরা 75 ভাগ উদ্ভিদে কি হয়, মনোস্ফেরিক হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে মনোস্ফেরিক হলো পলিগোনিয়াম ধরনের। তো এখন তুমি ভাবতে পারো মনোস্ফেরিকে লেখা আছে 1, আবার পলিগোনিয়াম, পলি মানে তো বহু হয়, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো পলিগোনিয়াম একটা উদ্ভিদের নাম, এটা কিন্তু ওই অর্থে না যে পলি মানে বহু, সেটা না, এটা একটা উদ্ভিদের নাম, এটা একটা উদ্ভিদের নাম। তাই বলছে যে মনোস্ফেরিক পলিগোনিয়াম ধরন হিসেবেও পরিচিত। এটা একটা উদ্ভিদে প্রথম আবিষ্কার হয়েছিল আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখো লেখা আছে পলিগোনিয়াম, তাই না, গ্রন্থলি গঠনের। এখন দেখো স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি, এটা কিন্তু খুবই সোজা, এটাও সৃজনশীল হিসেবে আসে, খুবই সোজা। কেন? আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম সেটা কিন্তু এখানে আছে। এই যে মনোস্ফেরিকের ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে, দেখো 4টা হয়েছে, তাই না, এগুলোই লিখতে হবে। তারপর কয়টা হয়েছে, একটা কর্মক্ষম স্ত্রীণ হয়েছে, তারপরে 3টা মরে গেছে, ও আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে যে পূর্ণাঙ্গ ভ্রূণথলি গঠন করলো। চিত্র সহ এটা লিখে দিবা, তাহলেই হয়ে গেল। নিষেক ক্রিয়ার আগ পর্যন্ত লিখবা, ছোট করে লিখলেও হবে। এটা তো মনে হয় না যে রিডিং করার দরকার আছে, পারবা, তাই না, এটা তো আছে আর কি। এবার দেখো নিষেক ক্রিয়ার পরের পৃষ্ঠা আসো, এখানে কিন্তু এমসিকিউ আছে। অধিকাংশ উদ্ভিদ পরাগায়নের জন্য বায়ু বা প্রাণীর উপর নির্ভরশীল। 2,50,000 পোষক উদ্ভিদের মধ্যে শতকরা 85 ভাগ উদ্ভিদই পরাগায়নের জন্য পতঙ্গ বা অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। পরাগায়ন, তাই না? পরাগায়ন নাম এর বাংলা আরেকটা কি বাংলা বলো তো? পরাগায়ন, হ্যাঁ মনে আছে তাহলে। পরাগায়ন মানে পরাগ রেণুর আগমন, ওটাকে সংক্ষেপে আমরা বলি কি, পরাগায়ন। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা এমসিকিউ জন্য পড়বা। এবার দেখো যে এই যে
নিষেক ক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ হলো যে নিষেক ক্রিয়ার বর্ণনা মানে আবৃত্তি উদ্ধৃতি নিষেক ক্রিয়া, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসে মানে বোর্ড পরীক্ষার জন্য। তবে এখানে একটা কথা বলি যেটা তারপরে আমি পড়াই, সেটা হলো যে 8টা নিউক্লিয়াস আসলে থাকার দরকার কি, একটা থাকলেও তো হতো। এখানে মূলত 8টা থাকার কারণ হলো একটাই, সেটা হচ্ছে যে যখন পরাগরেণু আসে আর কি, যখন পরাগরেণু আসে, তো পরাগরেণু এসে তোমার হচ্ছে যে পরাগরেণুতে তো জনন নিউক্লিয়াস 2টা আছে, তাই আমরা জানি, তাই না? এখানে কোন কারণবশত অনেক সময় অনেক উদ্ভিদে এমন ঘটনাও ঘটে যে ডিম্বাণু নিজেই মারা যায়। কেন? মানে অনেক হরমোনের সাপোর্ট না থাকার কারণে, অক্সিজেন হরমোন, বিভিন্ন হরমোন যদি ধরো পুষ্টিগত কারণে, যেমন প্রাণীর যেমন পুষ্টিগত সমস্যা থাকে, উদ্ভিদেরও পুষ্টিগত সমস্যা থাকে। হ্যাঁ, বন্ধা বলতে যে ডিম্বাণু 8টাই রয়েছে কিন্তু অল্প সময়ের মধ্যেই দেখা গেছে নষ্ট হয়ে গেছে, পুষ্টি ওই সময় সাপ্লাই হয়নি, তখন কিন্তু এগুলা কাজ করে। অর্থাৎ এটা মরে গেছে, এটা মরে গেছে, একটা আছে এর সাথে অথবা এর সাথে অথবা এর সাথে অথবা এর সাথে, এরকম ঘটনাও ঘটতে দেখা যায়। বৈজ্ঞানিক এটারও প্রমাণ পেয়েছে। তাহলে বেশি থাকার সুবিধা হলো নষ্ট হওয়ার সম্ভাবনা যেন না থাকে। ব্যাপারটা এরকম, মনে করো কেউ একজন বিয়ে করতে গেছে, কোন একটা ছেলে, তখন বিয়ে করতে গেছে, সব ধুমধাম করে গেল, এবার যায় শুনলো যে যে মেয়েটাকে বিয়ে করবে সেই মেয়েটা অন্য কোনো ছেলের হাত ধরে পালায় চলে গেছে। তো এখন মনে করো যে এখন ওই ছেলেটার কি মন খুশি লাগবে না মন খারাপ লাগবে? অবশ্য মন খারাপ লাগবে, লজ্জার ব্যাপার। বিয়ে করতে যায়, বিয়ে না করে ফিরে আসাটা বেশি খারাপ না? তখন ওই মেয়ের বাবা বলবে যে বাবা তোমার কোনো চিন্তার কারণ নাই, আমার হলো মোট 8টা মেয়ে, আরো 7টা আছে, তুমি একজন চলে গেছে তাই কি হয়েছে, আরো 7টা আছে, তুমি এই 7টার যে কোনো একটা বিয়ে করতে পারো। বুঝতে পারছো কি? তো সেরকম এখানেও তাই হয়। এটা হলো মেইন যার সাথে বিয়ে হওয়ার কথা, কোনো কারণবশত যদি পালায় যায়, পালাতে না মানে মারা যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে এরাও নিষেক ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এটা বৈজ্ঞানিকরা কৃত্রিমভাবে গবেষণা করে দেখছে যে এরাও পারে। এদের থেকেও তোমার হচ্ছে ভ্রূণ তৈরি করা সম্ভব। একই তো ব্যাপার, জনন নিউক্লিয়াস এটা হ্যাপ্লয়েড, ওটা হ্যাপ্লয়েড হয়ে যাবে। তো স্বাভাবিক এটা হয়, কিন্তু এটা অতিরিক্ত দিয়ে রাখা হয়েছে। এখন ধরো এটা যখন হয়ে যায় তখন এরা মারা যায় কেন? কারণ ধরো এটা হলো মেন নায়িকা, মনে করো এরা হলো তার সহযোগী, এখন হলো এরা তার সহযোগী। এখন মনে করো যে মেন নায়িকা যখন বিয়ে হয়েই গেল, হ্যাঁ, এখন এইখানে ধরো প্রতিবাদ কোষ অপেক্ষায় ছিল, এরাও অপেক্ষায় ছিল, যদি কোনো কারণে মেন নায়িকার বিয়ে না হয় আমরা সাইড নায়িকা আমরা বিয়ে করবো। তখন দেখা গেলো মেন নায়িকার সাথে বিয়ে হয়ে গেছে, তখন এরা আত্মহত্যা করবে না মনে দেখে? ওরা নিষেকের সময় তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেটা নষ্ট হয় বলেই তো আত্মহত্যা করে। নষ্ট হয় মানে আত্মহত্যা করে, মানে যখনই নিষেকটা হয়ে যায় তখন ও আর কার জন্য থাকবে? প্রত্যেকটা জিনিসের একটা হায়াত আছে না, ওই হায়াতগত কারণ আছে। নির্দিষ্ট সময় মেয়েদেরও যেমন ডিম্বাণু 36 ঘন্টার বেশি বাঁচে না, এর মধ্যে যদি নিষেক্রিয়া না হয় তাহলে ডিম্বাণু মারা যায়, বুঝছো? তো তাহলে ওইটার তো একটা ব্যাপার আছে। যেমন তোমার হচ্ছে যে গ্রামে যেটা হয়, গ্রামের মানুষের যারা শিক্ষিত না তাদের অনেক সময় দেখা যায় বাচ্চা হয় না। মানে অনেকের স্বামী ধরো চাকরি করে ঢাকায়, বউ ধরো রাজশাহীতে থাকে। তবে এখন ধরো মাসে ঢাকা থেকে তো সবসময় আসতে পারে না, মাসে ধরো আসে, ধরো 2 দিন থেকে আবার চলে যায়। তো এরকম মানুষের দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে না। ও যদি সায়েন্সের না হয় তাহলে ও বুঝবেই না যে কেন হচ্ছে না। কারণ হলো যে ক্রিকেট খেলার সময় যদি মনে করো বল আসার আগে আন্দাজে ব্যাট চালানো যায়, তাহলে কি 4-6 হবে? তাই না? টাইমিং তো থাকতে হবে, তাই না? আন্দাজে খালি ব্যাট চালা যাচ্ছে, হবে 4-6 হবে? টাইমিং তো হতে হবে, টাইমিং বলে তো 4-6 হবে, তাই না? এখন মনে করো কি হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে যেটা 14 থেকে 15তম দিন, এই দিনটাই হলো সত্যিকারের ব্যাটে বলে টাইমিং হওয়ার দিন। এখন ধরো ওই আসে যখন মাসের শুরুতে, ওইটা দেখা যাচ্ছে তার ওই 14 থেকে 15তম দিনের মধ্যে হচ্ছে না, যেই সময় ডিম্বাণু যে 36 ঘন্টা বাঁচা থাকে, ওইটা ওই 14তম 15তম দিনে মাসিকের পর থেকে নিয়ে। তাহলে এখন দেখা যাচ্ছে ওই মানে দুজনে চলে গেছে ডাক্তারের কাছে, বাচ্চা হয় না। তখন ডাক্তার কিন্তু সর্বপ্রথম এটা বলে, আপনি কি ব্যাট কি আন্দাজে চালাচ্ছেন না দেখে শুনে চালাচ্ছেন, এটাই আগে জিজ্ঞেস করে। তখন শিখাই দেয়, মাসিক হিসাব করবেন, আপনি ঢাকা থেকে আসলে এইভাবে আসবেন। তখন মনে করো যে বাচ্চা মানে ওষুধ ছাড়াই হচ্ছে। কারো অসুখ থাকে সেটা ভিন্ন কথা।
এরকম ব্যাপার থাকে না, সায়েন্সের না হলে তখন মনে করো এই বিষয়টা ও জানেও না, তখন মনে করো যে, বুঝতে পারছো? এখন ধরো বউ সায়েন্সের, কিন্তু মনে করো বর যদি আর্টসের হয় সে তো বুঝবে না, তখন বউ ও বুঝাই দিবে যে ব্যাপারটা এই, তাই না? ব্যাপারটা তাই না, ও তখন বুঝাই দিবে। আচ্ছা, নিষেক ক্রিয়ার এখানে কিছু এমসিকিউ গুলো আজকে শেষ করি। হ্যাঁ, বর্ণনাটা তোমরা আর কি পড়লে বুঝতে পারবা, তবে এমসিকিউ গুলো একটু বোঝার আছে। যেমন দেখো যে যেখান থেকে বেশি এমসিকিউ আছে, 2 নম্বর পয়েন্ট, পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। 9 তোমরা পড়ছো, শুক্রাণু সৃষ্টি মানে কি, যাত্রা পথে শুক্রাণু তৈরি হয়ে যায় পুষ্টি খেয়ে দিয়ে। তো এখানে আছে ঠিক 8 নম্বর লাইন দিকে, অধিকাংশ উদ্ভিদে আমজাম পরাগ নালিকা ডিম্ব গ্রন্থ পথে ডিম্বকে প্রবেশ করে। ডিম্ব গ্রন্থ তো এটা কিন্তু কিছু কিছুতে ব্যতিক্রম হয়, উপর দিয়ে ডিম্ব মুখ দিয়ে ঢুকে যায়। ওদের তাড়াহুড়া বেশি, ওরা বিয়ে করার জন্য অত পথ ঘুরে আসতে চায় না, শর্টকাট বিয়ে করতে চায়। তো সরাসরি যদি করে আর কি। তো এখন এটা পরগ্যামি কেন হলো? পর মানে ছিদ্র, গ্যামি মানে গ্যামেট বা মিলন, এটা বোঝাচ্ছে। অর্থাৎ হলো ছিদ্র পথে মিলন হলে তখন এটাকে বলা হয় পরগামী। এগুলো কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে, আবার এমসিকিউ হিসেবে। কাদের আমজাম একটা উদাহরণ দিয়ে আছে, তাই না? এই তারপরে আরেকটা বলছে, দেখো ডিম্বগ্রন্থে পৌঁছার পূর্ব পর্যন্ত পরাগনালিকা ক্যালসিয়াম আয়ন বা অন্য রাসায়নিক বস্তুর অনুসরণ করে। এগুলো কিন্তু